শতকের ফিজিসিস্টদের একটা খুব বড় স্বপ্ন ছিল, আর সেটা হলো একটা পারফেক্ট ইঞ্জিন তৈরি করা। মানে এমন একটা মেশিন যেটা এক ফোঁটা এনার্জিও নষ্ট না করে সবটুকু জ্বালানিকে কাজে লাগাতে পারবে। এই যে একটা পারফেক্ট জিনিসের খোঁজ, এটাই কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের সবচেয়ে ইন্টারেস্টিং কয়েকটা আইডিয়ার দিকে নিয়ে গেছে। তো প্রশ্নটা হলো, একটা ইঞ্জিন আসলে সর্বোচ্চ কতটা এফিশিয়েন্ট হতে পারে? এর কি কোনো লিমিট আছে, নাকি আমরা টেকনোলজি দিয়ে একদিন হয়তো 100% এফিশিয়েন্ট ইঞ্জিন বানিয়েই ফেলব? এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকে। এই পারফেক্ট ইঞ্জিনের খোঁজে সাদি কার্নো নামে একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার একটা থিওরিটিক্যাল মডেল তৈরি করেন। দেখুন, এটা কিন্তু কোনো সত্যিকারের লোহালক্করের ইঞ্জিন নয়। এটা আসলে একটা আইডিয়া, একটা থিওরিটিক্যাল ডিজাইন, বলা যেতে পারে একটা বেঞ্চমার্ক, যা দিয়ে আমরা যে কোনো রিয়েল ইঞ্জিনের পারফরম্যান্স মাপতে পারি। আর একেই বলা হয় কার্নো সাইকেল। আচ্ছা, তাহলে একটু ভেতরের দিকে যাওয়া যাক। এখানে কার্নো সাইকেলের দুটো খুব জরুরি ফর্মুলা দেখতে পাচ্ছি আমরা। একটা হলো টোটাল ওয়ার্ক বা মোট কাজ, যাকে ডব্লিউ দিয়ে দেখানো হয়েছে, আর ঠিক তার নিচেই আছে এফিশিয়েন্সি বা কার্যকারিতা, যাকে আমরা এই গ্রিক অক্ষর ইটা বা এটা দিয়ে লিখি। দেখতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এর পেছনের আইডিয়াটা কিন্তু একদম সোজা। দেখুন, এফিশিয়েন্সির ফর্মুলাটা হলো ইটা ইকুয়ালস টু 1 - T2/T1। এখানে T1 হলো গরম সোর্সটার টেম্পারেচার, যেখান থেকে ইঞ্জিনটা তাপ নিচ্ছে, আর T2 হলো ঠান্ডা সিঙ্কের টেম্পারেচার, যেখানে ইঞ্জিনটা বাড়তি তাপ ফেলে দিচ্ছে। মানে সহজ কথায় বলে, এফিশিয়েন্সিটা নির্ভর করছে শুধু এই দুটো টেম্পারেচারের ওপর, আর কিছুর ওপর নয়। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা একটা 100% এফিশিয়েন্ট ইঞ্জিন বানাতে পারি না? উত্তরটা কিন্তু ওই ফর্মুলাতেই লুকিয়ে আছে। দেখুন, এফিশিয়েন্সি 100% বা 1 হতে গেলে হয় T2 মানে ঠান্ডা সিঙ্কের টেম্পারেচারকে হতে হবে অ্যাবসলিউট 0, অথবা T1 মানে গরম সোর্সের টেম্পারেচারকে হতে হবে ইনফিনিটি বা অসীম। আর সত্যি কথা বলতে কি, এই দুটো কন্ডিশনের একটাও বাস্তবে অ্যাচিভ করা সম্ভব না। কার্নোর এই আইডিয়াটা কিন্তু শুধু একটা থিওরিটিক্যাল ইঞ্জিনের মধ্যে আটকে থাকেনি। এটা হয়ে দাঁড়িয়েছে একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল, যা কার্নোস থিওরাম নামে পরিচিত। বলা যেতে পারে এটা হলো প্রকৃতির বেঁধে দেওয়া একটা স্পিড লিমিট, যা কেউ ভাঙতে পারে না। থিওরামটা একদম পরিষ্কার করে বলে দেয় যে একই গরম আর ঠান্ডা সোর্সের মধ্যে কাজ করা কোনো ইররিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি, মানে আমাদের চেনা জানা সব রিয়েল লাইফ ইঞ্জিন যেখানে ফ্রিকশন বা হিট লসের কারণে শক্তি নষ্ট হয়, সেই ইঞ্জিনগুলোর এফিশিয়েন্সি কখনোই কার্নোর ওই আইডিয়াল বা রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি হতে পারবে না। এই রিভার্সিবল মানে হলো এমন একটা পারফেক্ট প্রসেস যেটা কোনো শক্তি নষ্ট না করে উল্টো দিকেও চালানো যায়। তো এটা একটা ফাইনাল লিমিট সেট করে দেয়। এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি খুব সহজ করে দেখানো যায়। এই যে দেখুন, ইটা আর গ্রেটার দ্যান ইটা আই। এখানে ইটা আর হলো ওই রিভার্সিবল কার্নো ইঞ্জিনের আইডিয়াল এফিশিয়েন্সি, আর ইটা আই হলো যে কোনো বাস্তব বা ইররিভার্সিবল ইঞ্জিনের এফিশিয়েন্সি। মানে সোজা কথায় আইডিয়াল এফিশিয়েন্সিটা সবসময় বাস্তবের থেকে বেশি হবে। আচ্ছা, তাহলে চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি। একদিকে আছে কার্নো ইঞ্জিন, যেটা একটা থিওরিটিক্যাল আইডিয়াল, মানে ম্যাক্সিমাম পসিবল এফিশিয়েন্সি, আর অন্যদিকে আছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড ইঞ্জিনগুলো। এগুলোতে ফ্রিকশন আছে, হিট লস আছে, তাই এদের এফিশিয়েন্সি সবসময়ই কম। মানে কার্নো ইঞ্জিন হলো একটা পারফেক্ট বেঞ্চমার্ক, আর রিয়েল ইঞ্জিনগুলো হলো প্র্যাকটিক্যাল রিয়ালিটি। তো আমরা এটা তো বুঝলাম যে কোনো ইঞ্জিনই পারফেক্ট হতে পারে না, সবসময়ই কিছু না কিছু শক্তি তাপ হিসেবে নষ্ট হয়। এখন প্রশ্ন হলো, এই যে নষ্ট বা কাজে না লাগার শক্তি, এটাকে কি মাপা যায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ফিজিসিস্টরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এলেন, আর সেটাই হলো এনট্রপি। আর মজার ব্যাপার হলো, এটা শুধু ইঞ্জিনের ব্যাপার নয়, এটা গোটা ইউনিভার্সের একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। তো এনট্রপি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা হলো কোনো একটা সিস্টেমের ভেতরে মলিকিউলার লেভেলে কতটা ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা আছে তার একটা মাপ। যত বেশি ডিসঅর্ডার, তত বেশি এনট্রপি। ভেবে দেখুন, একটা গোছানো ঘরের এনট্রপি কম, আর একটা অগোছালো এলমেলো ঘরের এনট্রপি অনেক বেশি। কারণ মলিকিউলগুলোর এলমেলোভাবে থাকার সম্ভাবনাই তো সবসময় বেশি, তাই না? এনট্রপির কয়েকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা সেই এনার্জিকে দেখায় যেটা আর কাজ করার জন্য অ্যাভেলেবল নেই। অনেকটা ওই ইঞ্জিনের ফেলে দেওয়া গরম তাপটার মতো। যে কোনো আইসোলেটেড সিস্টেমে, মানে বাইরের জগতের সাথে যার কোনো লেনদেন নেই, সেখানে এনট্রপির সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। আর যখন সিস্টেমটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় পৌঁছে যায়, তখন তার এনট্রপি হয় ম্যাক্সিমাম।
আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন, এই ডিসঅর্ডার বা বিশৃঙ্খলাকে আমরা মাপতেও পারি। এন্ট্রপির পরিবর্তনের জেনারেল ফর্মুলাটা হল ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি, মানে এন্ট্রপির চেঞ্জটা হল সিস্টেমে কতটা হিট ট্রান্সফার হলো আর তার অ্যাবসোলুট টেম্পারেচারের রেশিও। আচ্ছা, তাহলে এবার দেখা যাক বিভিন্ন ধরনের পদার্থের জন্য এন্ট্রপি কিভাবে ক্যালকুলেট করা হয়। শুরু করা যাক সলিড আর লিকুইড দিয়ে। এখানে মূলত দুটো সিচুয়েশন আছে। একটা হলো যখন কোনো কিছুর অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে ফেজ চেঞ্জ হচ্ছে, যেমন ধরুন বরফ গলে পানি হচ্ছে, এই সময় কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। আর একটা সিচুয়েশন হলো যখন শুধু টেম্পারেচার বদলাচ্ছে কিন্তু অবস্থাটা একই থাকছে, যেমন পানি গরম হচ্ছে কিন্তু তখনও সেটা পানিই আছে। আচ্ছা, সলিড আর লিকুইডের পর এবার আসা যাক একটা পারফেক্ট গ্যাসের কথায়। এক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু অন্যরকম। পারফেক্ট গ্যাসের জন্য কিন্তু আমাদের হাতে একটা নয়, বেশ কয়েকটা ফর্মুলা আছে। কোনটা ব্যবহার করব সেটা নির্ভর করে টেম্পারেচার, ভলিউম আর প্রেশারের মধ্যে কোন ডেটাগুলো আমাদের কাছে আছে তার উপর। বলা যেতে পারে এগুলো হলো বিভিন্ন সিচুয়েশনের জন্য আলাদা আলাদা টুলস, যা দিয়ে আমরা এন্ট্রপির চেঞ্জটা মাপতে পারি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো ইনএফিশিয়েন্সি বা অদক্ষতা হলো প্রকৃতির একটা ফান্ডামেন্টাল নিয়ম। কোনো প্রসেসেই আমরা 100% এনার্জিকে কাজে লাগাতে পারব না, আর এই ইনএফিশিয়েন্সির ফলে যে ডিসঅর্ডার তৈরি হয় সেটাকে আমরা এন্ট্রপি বলি। আর আমরা এটাও দেখলাম যে এই ডিসঅর্ডারকে মাপা সম্ভব। এই পুরো আইডিয়াটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমরা পুরো ইউনিভার্সকে একটা আইসোলেটেড সিস্টেম হিসাবে ভাবি আর তার মোট এন্ট্রপি যদি কেবল বাড়তেই থাকে, তাহলে এর শেষটা কোথায়? এর ফাইনাল ডেস্টিনেশনটা কি? এর পরিণতি কি তাহলে সেই বিখ্যাত হিট ডেথ অফ দ্য ইউনিভার্স? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।